হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এনটিভির ফ্রাইডে নাইট স্পেশাল লাইভ শো রাতের আড্ডায়। সাথে আছি আমি জয়া। দর্শক, রাতের আড্ডায় আমরা শুধুমাত্র মানুষকে নিয়ে আসি না, রাতের আড্ডায় আমরা মানুষের ভেতরে থাকা গল্পগুলো জানবার চেষ্টা করি। লাইট ক্যামেরা অ্যাকশনের পেছনে যে মানুষরা রয়েছে তার সঙ্গে আমরা আড্ডা দিই সরাসরি, এবং চাইলে কিন্তু দর্শক আপনারাও সেই আড্ডায় যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। আর আজকে আমার সাথে এমন একজন মানুষ রয়েছেন যাকে আপনারা সবাই চেনেন, সবাই ভালোবাসেন। তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, তার উপস্থিতি, তার সুন্দর কাজ, পরিশ্রম দিয়ে তিনি কিন্তু আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। মডেলিং দিয়ে শুরু, তারপরে অভিনয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু একটা সুন্দর সফলতার ছাপ রেখে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি আপনার আমার সবার পছন্দের অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। হ্যালো আপু, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন আপনি? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভীষণ ভালো আছি। আপনার সঙ্গে অনেক আড্ডা হবে, গল্প হবে, কিন্তু তার আগে ছোট্ট একটা মেসেজ আছে দর্শকদের জন্য, দিয়ে আসি প্লিজ। দর্শক, যদিও আপনারা সবাই জানেন, স্টিল আমি আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের শোটি কিন্তু এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে লাইভ দেখা যাচ্ছে। আপনারা যদি আমাদেরকে সরাসরি ভিডিও কল দিতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। সেখানে আমাদের পোস্টার ক্যাপশনে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এবং একটা লিঙ্কও দেওয়া আছে। আপনারা কিন্তু ওই জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের সরাসরি ভিডিও কল দিতে পারেন, অথবা ওই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আমাদেরকে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে। আর যদি এত রাতে ভিডিও কল দিতে একটু লজ্জা লাগে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু সুন্দর সুন্দর মেসেজ পাঠাতে পারেন ওই পোস্টে কমেন্ট সেকশনে। আমরা সেখানে মেসেজগুলো নিয়ে নেব এবং বৃষ্টি আপুকে জানিয়ে দেবো। তাহলে আর দেরি কেন, চা কফি নিয়ে রিল্যাক্স হয়ে বসে পড়ুন, কারণ শুরু হতে যাচ্ছে আজকে রাতের আড্ডা। আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কেমন লাগছে এখানে এসে, সেটা আগে বলেন। আমার বরাবরই এনটিভিতে এসে খুবই ভালো লাগে, কারণ এইটা একটা নিজেদের এক্সপোজ করার জায়গা, নিজের মনের কথা বলার জায়গা এবং নিজের কাজগুলোকে নতুন করে বড় পর্দায় দেখার জায়গা। এবং এনটিভি বরাবরই আমার কাজের ছোটবেলা থেকে সাথে ছিল, এখন অবধি আছে। আস্থা রাখি যে সামনেও থাকবে, তার জন্য অবশ্যই ভালো লাগে। আমরাও চাই সামনে থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু এই যে শুরুতে আমি বললাম, অনেকগুলো সাইডে আপনি পদচারণা করেছেন, মডেলিং দিয়ে শুরু, তারপরে অভিনয়, আমি যতদূর জানি আপনি উপস্থাপনাও করেছেন একটা সময়। হ্যাঁ, এত কাজ করেছেন, সব সেক্টরে কাজ করেছেন। যদি এখন বলি কোন পরিচয়টা দিতে, বা যদি আমি বলতাম ওই পরিচয়টা ধরে সব আগে, কোনটা বেশি ভালো লাগতো? আমার সব সময় একটাই পরিচয় দিতে ভালো লাগে, আমি বৃষ্টি। আপনি বৃষ্টি। আর এছাড়া যদি কাজের পারপাস বলি, আমি অ্যাক্টিং করতে পছন্দ করি, অভিনয়টা আমার একটা প্রার্থনার মতো, তাই আমার নামের পাশে অভিনেত্রী শব্দটা আমার খুব পছন্দ। দারুণ। এই যে আপনি পরিচয় দিতে পছন্দ করেন, সবার আগে বললেন বৃষ্টি। বৃষ্টির দিন তো চলছে, ঢাকায় বৃষ্টি হচ্ছে, ঢাকার বাইরে বৃষ্টি হচ্ছে, পূর্ণিমা বৃষ্টি প্রতিটা জায়গায় বৃষ্টি হচ্ছে। পূর্ণিমা বৃষ্টি কি বৃষ্টি খুব পছন্দ করে? হ্যাঁ, বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পছন্দ করে। এছাড়া দেখা যায় যে অনেক সময় কাজের সময় বা কোথায় যাওয়ার সময় যখন বৃষ্টি হয়, আশেপাশে সবাই বৃষ্টি হচ্ছে, বিরক্ত হয় একটু, এমন করে। কি হয়েছে? আমি সবসময় বলি বৃষ্টি মানে হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা মানে আমি। আর বৃষ্টি হলে আমার মনে হয় ভালো কিছু হতে যাচ্ছে, তার জন্য হয়তো বৃষ্টি, এটা বলেও সবাইকে একটু থামানোর চেষ্টা করি। পার্সোনালি আমি প্রচণ্ড বৃষ্টি পছন্দ করি। ইনফ্যাক্ট আমার যখন জন্ম হয়, আমি বাবার কাছ থেকে শুনেছি যে ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্যই আমার নাম বৃষ্টি। দারুণ। আচ্ছা, সেদিন কি পূর্ণিমাও ছিল? পূর্ণিমা ছিল কিনা সে তো জানি না। তাহলে এটা একটু জিজ্ঞেস করে নিয়ে পরের বার আমাদের একটু জানিয়ে দিন। আচ্ছা, বৃষ্টি হলে কি করা হয়? মানে আমরা যেটা করি, খিচুড়ি খাই, একটু হয়তো কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে পছন্দ করি। আপনি কি করেন বৃষ্টি হলে? বৃষ্টি হলে প্রথমত বারান্দায় যাব, বারান্দায় গিয়ে দেখব যে বৃষ্টিটা ভালো হচ্ছে কিনা, কারণ আমার মনে হয় আমি যখন ডিসাইড করি আমি আজকে বৃষ্টিতে ভিজবো, তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়। তার মানে বৃষ্টিতে ভেজার সুযোগ হয় না খুব একটা? না, হয়। যেমনই কিছুদিন আগের বৃষ্টিতে আমি কতক্ষণ, প্রায় 10 মিনিট দাঁড়াইছিলাম যে এখন হচ্ছে, আমি উপরে যাব, বন্ধ হয়ে যাবে। 10 মিনিট অপেক্ষা করার পর তারপর উপরে গেলাম ছাদে, দেন বৃষ্টিতে ভেজা। বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে, বৃষ্টি আসলে আসলে এটাই করা হয়। আচ্ছা, ঠিক আছে, এই মজার মজার গল্পগুলো জানবো। এবার একটু কাজের আপডেট আমাদের একটু দিয়ে দিন। কি কাজ হচ্ছে, কি নতুন প্রজেক্টে কাজ করা হচ্ছে, কি আমরা দেখতে পাবো সামনে? বেসিক্যালি আমার তো প্রচুর টিভিসি যাচ্ছেই, সেটা তো আর আসলে বলার কোনো অপশন নেই। টিভিসি কুইন আমাদের সামনে আছে আজকে। তো টিভিসি যাচ্ছে। এছাড়া আমি রিসেন্ট একদম
পুরো দমে নাটক করা শুরু করলাম। তো নাটক যাচ্ছে, সামনে আমার নাটক আসবে। সাগর জাহান ভাইয়ের ডিরেকশন দিচ্ছেন সাগর জাহান ভাই, আর গল্পটা লিখছেন বৃন্দাবন দাস বসন্ত বাতাসে, যেখানে পাবেল ভাইয়ের অপোজিটে আমি কাজ করছি। সেটা আসতেছে একটা নাটক, এটা সিরিয়াল। এছাড়া ওটিটির জন্য কাজ হচ্ছে। ইতিমধ্যে সংবাদপত্রে বা বিভিন্ন জায়গায় এসেছে যে অ্যামাজন প্রাইমে আমাদের একটা কাজ আসবে, সেটা হচ্ছে ব্ল্যাক নামের। দুর্দান্ত। আর মানে তো সামনে বাংলাদেশে তো কোনো গেলই। কাজ অ্যামাজনে যাচ্ছে, মানুষ দেখতে পাবে, ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এটা দেখতে পাবে। এটা সত্যি গর্ব করার মতো একটা বিষয়। হ্যাঁ, এছাড়া তো ওটিটিতে আমার কাজ যাচ্ছে, বঙ্গতে গিয়েছে, হ্যাভ এ নাইস ডে। মানে এখন আসলে পুরো দমে অ্যাক্টিং নিয়ে ব্যস্ত, এটাই চলছে। আচ্ছা, প্রথমে যে সিরিয়ালটার কথা বলছিলেন, ওটার তো একটা মজার বিষয় আপনি মিস করে গেলেন, আমি কি একটু মনে করিয়ে দেব? প্রথম কাজটার স্ক্রিপ্ট আপনার কোত্থেকে আসছে একটু বলেন আমাদের। আচ্ছা, আমরা সবাই জানি যে বৃন্দাবন দা হচ্ছে অস্ট্রেলিয়া থাকে, সে চলে গেছেন তার ফুল ফ্যামিলি সহ। তো আমি প্রত্যেক সময় আমি জানতাম না প্রথম দিকে যে এত লেট হচ্ছে কেন। তো আমি বৃন্দাবন দা যে প্রজেক্টের নাম কি? বসন্ত বাতাসে। আচ্ছা, ঠিক আছে। তো আমি জানতাম যে বৃন্দাবন দা দেশের বাইরে আছে, কিন্তু জানতাম না যে প্রত্যেক দিন বৃন্দাবন দা লিখে লিখে আমাদের সকালবেলা সে পাঠাচ্ছে, দেন তারপর সেটার পিডিএফ কপি ছাপা হচ্ছে, তারপর আমাদের হাতে আসছে। আমরা সবাই অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল প্রোডাকশন এটা। হ্যাঁ, এবং খুবই মজা করে দাদা লিখছে এবং পাঠাচ্ছে, মনে হচ্ছে এখন এটা দরকার, সে ওইভাবে, এবং খুবই মজা করে আমাদের কাজটা শেষ হয়। আর একটু চাপ হয় যে আমি পাবনার ভাষা পারি না, আর এটা টোটালি পাবনার ভাষায়। দর্শকরা জানবেন যে বৃন্দাবন দাসের যে কোনো গল্পই বেশিরভাগ পাবনার ভাষায়। তো পাবনার ভাষা আমি একদমই জানি না, একদমই বলতে অন্য কোনো ভাষা যে অনেক বেশি ভালো জানি তাও না। তো পাবনার ভাষা বলতে গিয়ে কি হলো যে আমি জানি না, এটা সেটের সবাই জানে। তো আমি যখন যার সাথে অ্যাক্টিং করছি প্রত্যেকে আমাকে শেখাচ্ছে পাবনার ভাষা। হ্যাঁ, এবং প্রত্যেকের কাছ থেকে, আমি তো ছোট সবার, তো মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে বলছে। তো প্রত্যেকের কাছ থেকে যখন আমি জ্ঞান নিচ্ছি, আহরণ করে, জ্ঞান আহরণ করার পর ক্যামেরার সামনে যাওয়ার পর সেটা খিচুড়ি হয়ে যাচ্ছে, কারণ এক একজন এক এক রকম আমাকে অ্যাক্টিং বলছে, এবং এই ডায়লগটা এইভাবে দাও। তো মজার বিষয়, সাগর ভাই বলতো তুমি কারো কথা শুনবা না, তুমি শুধু তোমারটা শোনো আর আমাকে ফলো করো। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে কি এখন কি পাবনার ভাষা একটু আয়ত্তে এসেছে? এখনো এসেছে, কারণ আমি আমার প্রত্যেক দিনে ডেইলি রুটিন, মানে আমার মানে কি বলে, সেটে যাওয়ার আগে ডেইলি রুটিন ছিল যে প্রত্যেকদিন 1 ঘন্টা করে আমি পাবনার নাটক দেখবো। ওকে, তাহলে পাবনা থেকে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আর মানে যারা দেখছেন তাদের হচ্ছে দেখার আমন্ত্রণ রইলো, আর যারা দেখছেন তারা তাড়াতাড়ি আমাদেরকে ভিডিও কল দিন, কারণ এই যে নায়িকা কিন্তু পাবনার ভাষা পারে না, তাকে একটু শিখিয়ে দিতে হবে। আচ্ছা, সকালবেলা তো এখন পাবনার নাটক দেখছেন একদম রুটিন করে? সকালবেলা না, রাতে বেলা। ও, রাতে বেলা দেখছেন। ওকে, মানে রুটিন হচ্ছে একদিন, মানে দিনে আমি দেখবই। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে এটা খুবই ডিফিকাল্ট। যেমন হ্যাঁ, কি করতেছু, মানে ওদের একটা সুরে সুরে, এবং মনে হচ্ছে কথা থেমে যাচ্ছে কিন্তু কথাটা শেষ, এমন কিছু। আর ওরা খুব ফাস্ট কথা বলে, কথাকে সংক্ষিপ্ত। পাবনার ভাষার মূল একটা ফ্যাক্ট হচ্ছে তারা কথাকে সংক্ষেপে বলতে পছন্দ করে। ওকে, তাহলে একটা রুটিন তো জানলাম যে আপনি ডেইলি এটা প্র্যাকটিস করছেন, আপনার আরো একটা রুটিন আমরা জানি যেটা আপনি কি মানে, আচ্ছা বলি আমি, রুটিনটা হচ্ছে আপনি প্রতিদিন রুটিন করে মিষ্টি খান, আর সকালে ঘুম থেকে উঠে মিষ্টি খান। ইজ ইট ট্রু? হ্যাঁ, এইটা আসলেই সত্য কথা। আমি প্রচন্ড মিষ্টি পছন্দ করি, এবং ঘুম থেকে ওঠার পর আমার একটা ক্রেভিং হয় যে আমি মিষ্টি খাবো, সেটা যা মন চায় তা হোক। যখন কোনো কিছু না থাকে আমাকে চিনি খেতে হবে, মানে এমন লেভেলের। কারণ আমার সবসময় সুগারটা লো থাকে, আর এই ছুতোয় আসলে আমার মিষ্টিটা বেশি খাওয়া হয়। মিষ্টি খেতে আপনি পছন্দ এবং করেন? মিষ্টি আমি প্রচন্ড পছন্দ করি খেতে। এটাই আমার জীবনে একটা সময় ধ্বংসের কারণ ছিল, যখন আমি অনেক মোটা হয়ে গেছিলাম। যে আমি পেস্ট্রি খেতে খুব পছন্দ করি, পেস্ট্রি খেতে খেতে মোটা হই। মানে এতটাই মোটা, আমি বলতাম যে আমি ছোটখাটো হাতি হয়ে গেছে ওই টাইমে। তা দেখা যায় ওই টাইমে যখন মোটা হলাম, তখন একটা বছর আমার খুব কষ্ট করতে হয়, মিষ্টি আমি ছুঁতে পারিনি। এখন আবার প্রত্যেক দিন চলছে। মানে এটাকে বিশ্বাস করবে যে আপনি একটা সময় বিশাল মোটা ছিলেন, কারণ এখন আপনি আমার সামনে বসে আছেন, এবং আপনি যখন এলেন, মানে আমরা মেকআপ রুমে যখন ছিলাম
তখন কি দেখলাম, আমরা বলছিলাম যে আপু আপনাকে আসলে কন্ট্রোল ইউজ করা লাগে। আমি বলছিলাম যে আমার থেকে একটু ধার দিয়ে দিই আপুকে, তারপর আপু কন্ট্রোল ইউজ করুক। এটাকে বিশ্বাস করে যে আপনি মোটা ছিলেন একটা সময় খুব? একটা সময় আসলেই আমি মোটা ছিলাম, তবে তখন আসলে আমরা জানতাম না। আমাদের মেয়েদেরকে একটা জিনিস ফলো করা উচিত, যে একটা বয়স বা সাডেন টাইমে মেয়েদের হুট করে গ্রোথটা বেড়ে যায়। তার জন্য আমাদের প্রত্যেকে, আমি আমার মাকেও বলি যে আমার প্রত্যেককে আসলে ওয়ার্কআউটটা করা উচিত নিজের স্ট্যামিনা এবং নিজের বডি ঠিকঠাক রাখার জন্য, যেটা আমি আগে করতাম না, শুধু খেয়েই যেতাম। এখন যেটা দেখা যাচ্ছে যে আমি যোগা করি, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করি এবং মেনটেন করে খাওয়া খাদ্যটা চেষ্টা করি নিজেকে দেওয়ার জন্য, পুষ্টিকর খাবারটা পছন্দ খাওয়া। আর এছাড়া আমার মজার বিষয় যে মিষ্টিটা কেন আমি এত বেশি খেতে পারছি, কারণ আমার জাঙ্ক ফুড টাইপের ফুড খুব একটা পছন্দ না, তো আমার ওটা খাওয়াই হয় না। খুব পছন্দের মধ্যে একটাই জিনিস মিষ্টি। মানে কি মজার একটা অভ্যাস আসলে, এটা মানে অবাক হওয়ার কিছু। মিষ্টি একটা মানুষ মিষ্টি খেতেই পারে সে। না, আপনি খুবই মিষ্টি। ওকে, ঠিক আছে। আরেকটা সিক্রেট আছে, সিক্রেট না, এটা আপনি অনেক জায়গায় বলেছেন। আপনার বেবিরা কেমন আছে? ওহো, ইউ আর পেট মম। এবং একটা না, দুটো না, আপনি 6টা বাচ্চার মা। তারা কেমন আছে? ওরা খুবই দুর্দান্ত আছে, খুবই মজায় আছে এবং খুবই দুষ্টুমির মধ্যে আছে। যেমন আজকে সকালের যদি ঘটনা একটু ক্লিয়ার করে দিই, দর্শক আবার ভাববে বেবির কথা তো এতদিন জানলাম না, তার মানে কি পূর্ণিমা বৃষ্টি আমাদেরকে আড়ালে রেখেছে? দর্শক আপনারা মানে যারা ছেলে ভক্ত আছেন, মন খারাপ করার কিছু নেই। তার বেবিরা হচ্ছে ছোট ছোট 6টা কুকুর। হ্যাঁ, প্রমেলিয়াম ডগ, অনেক কিউট। এখন তাদের গল্পটাই শুনছি, বলুন। যেমন আজকে সকালে আমি ডিসাইড করি যে ওদের আজকে আমি শাওয়ার দাবো। মানে আমার মনে হয় ওরা মানুষের বাচ্চার মতন সবকিছু বোঝে। ও যেই দেখলো যে একজনকে নিয়ে আমি ওয়াশরুমে যাচ্ছি, ওরা সবাই পালাক্রমে মানে আমার খাটের নিচে এমন ভাবে বসে যাতে কোনোভাবেই তাদেরকে আর বের না করা যায়। তো আমি মোবাইলটা নিয়েছে যে আমি মোবাইল নিয়ে থাকবো, ওরা বের হবে। ঠিক বের হয়, মোবাইলটা রাখতে রাখতে আবার দৌড় দেয়। মানে ওরা বলছে যে মোবাইল যখন আমার হাতে থাকবে তখন আমি ওকে ধরবো না, মোবাইলটা রেখেই ওকে নিতে যাব। এবং এই করে তারা আমাকে 2 ঘন্টা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। দেন তারপরে আমি ওদের শাওয়ার দেওয়াই। ওরা প্রচন্ড দুষ্টুমি করে, কিন্তু ওরা বোঝে, ওরা ফিলিংটা বোঝে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাকি হাতি পালার খুব ইচ্ছে? আচ্ছা, এই ইচ্ছেটা এলো কিভাবে? মানে একটু অদ্ভুত না? কারণ আমরা ঢাকা শহরে যারা থাকি, সবার ছোট ছোট বাসা, সেখানে এই 6টা বাচ্চাকে নিয়ে আপনি অলরেডি আছেন, এবং তার মধ্যে আপনার 6টা না, যাই হোক, একটা দুটোই ধরলাম, হাতি পালার ইচ্ছে। কেন এই অদ্ভুত কিউট ইচ্ছেটা আপনার? মজার বিষয় হচ্ছে ডগ পালার আগে আমার হাতি পালার ইচ্ছে জাগে, এবং হাতি হচ্ছে আমার খুব ফেভারিট একটা অ্যানিমেল। আমার মনে হয় ওরা খুবই বন্ধু সুলভ একটা প্রাণী। আর হাতির সাথে মানে এইটার একটা বন্ডিং হচ্ছে যে আমার ভাই নেই, তো ছোটবেলায় সামহাও আমার দাদি গল্পে গল্পে বলতেছে, আমরা কান্না করতাম যে ভাই নেই কেন, ভাই নেই কেন, বলে ওই যে তোর ভাই, মানে হাতি দেখে। তো তারপর থেকে সামহাও এটার প্রতি আমার একটা আলাদা ইমোশন চলে আসছে, এবং আমি ফিল করি, বা এখন আমি এত বড় হওয়ার পর আমার মনে হয় যে আমার কখনো, আমাদের প্রত্যেকেরই জীবনে ওঠানামা থাকে। যে আমার মন খারাপ যখন হয় বা আমার একটু খারাপ সময় যাচ্ছে, কখনো আমি হাতি বা আমার মোবাইলেই দেখি বা রাস্তায় দেখি, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমার বোধহয় আজকে থেকে দিনটা ভালো যাবে। এমন তার এইটার একটা কারণ, বিশেষ কারণ যে হাতিটা আমার দাদি বলেছে এটা আমার সঙ্গী, এমন কিছু। তারপর থেকে আসলে আমার হাতি পালার খুব শখ। যে আমি সবসময় বলি যে আমি যখন অনেক টাকার মালিক হব, তখন একটা আমি জমি কিনবো, তারপর ওদেরকে রাখবো। তার মানে এই পরিকল্পনাটা আছে, ইন ফিউচার আমরা দেখবো আপুর সাথে তার হাতি বেবিরা। হ্যাঁ, কারণ আমি প্রচন্ড হাতি পছন্দ করি। হাতি তো আর পালতে পারবো না, তার জন্য চিন্তা করলাম একটু কিউট কিউট ডগ পালি। ওকে, ঠিক আছে। এখন আবার একটু কাজের গল্প জানবো। কাজের গল্প, এখন তো অনেক কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, কিন্তু আমরা একটু শুরুর গল্প জানতে চাই। প্রথমে তো মডেলিং দিয়ে শুরু করলেন, তারপরে অভিনয় আসলেন। এই শুরুটা কিভাবে হয়েছিল? ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে বড় হয়ে মডেল হব? না, এটা ইচ্ছে ছিল না। ছোটবেলায় আমার দাদার ইচ্ছেতে, বাবা মায়ের ইচ্ছেতে আমি আসলে গান শিখি। যে একদম আমার হাতে খড়ি হয় আমার মায়ের কাছ থেকে গানে, এবং আমার বাবা তবলা বাজাতো। তারপর আমার মামা সে গান শেখাতো, গানটাই আসলে আমার চর্চা করা হয়।
এবং যদি বলি যে একদম ছোটবেলায় আমাদের ঘরে বাইরের একটা পত্রিকা মানে যুগান্তরে ঘরে বাইরে দিত, সেটা আলাদা করে একটা খুব সুন্দর বইয়ের মতন করে। তো আমি ওখানে যখন দেখতাম বড় বড় ছবিগুলো, তো তখন বোধহয় আমি ক্লাস 7-8-এ পড়ি। সেই টাইমে আমি বলতাম যে এই জায়গায় মানে নিজে থাকে না, যে এই জায়গায় যদি আমার চেহারা থাকতো, আমার ছবি থাকতো কেমন লাগতো। তো ছোট্ট মনের ছোট্ট একটা কল্পনা। তো এখন মজার বিষয় যেটা, যে আমি চাইলে ঘরে বাইরের প্রত্যেক মানে চাইলেই আমার মানডেতে আমার ছবি আসতেছে, এবং ঘরে বাইরে ফ্যামিলির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আর তার জন্য যে ওইটার পারপাসে যে আমি এখন মিডিয়াতে আসছি সেটাও না, সেটা একটা স্বপ্নের মতো ছোটবেলার হয়ে স্বপ্ন, গেছে। হ্যাঁ। বাট অ্যাক্টিং এর কখনোই কোনো ওই লেভেলের কোনো ইচ্ছে ছিল না। তো হঠাৎ করে 2014 সালে শারদ সাজে রঙের দিদি একটা ইভেন্ট হয়, বড় একটা যে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের আমি গ্র্যান্ড উইনার হই, Wow. যেটা একটা চ্যানেল প্রচার করে। তারপর সেখান থেকে দেখা যায় যে 1-1.5 বছর আমি গ্যাপ যাই, আমার কোনো ধরনের কাজ টাজ হয় না। হুট করে মনে হলো আচ্ছা কিছু একটা করা উচিত। ওকে, তো এটা কি তখন- নিজের ইচ্ছে গ্যাপটা ছিল? হ্যাঁ, আমার মানে পড়ালেখা সবকিছু মিলিয়ে একটা গ্যাপ ছিল। দেন আচ্ছা, 2017 আমরা গল্পটা শুনবো, কিন্তু একজন দর্শক ভালোবেসে আমাদেরকে ফোন দিয়েছেন, যুক্ত হয়েছেন আমাদের Please, সাথে, please, please. তাকে ওয়েট করানো যাবে না, তাই না? নিয়ে নি Please. কলটা। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? ও আল্লাহ, Oh my বর্ষণ ভাই goodness. কেমন আছো? হ্যালো। অভিনেতা হ্যালো, ইমতিয়াজ বৃষ্টি, বর্ষণ কেমন আছো? আমাদেরকে কল করেছেন। কেমন আছেন ভাইয়া আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভীষণ ভালো আছি, আপনাকে দেখি মনটা হ্যাপি হয়ে গেল। এন্ড আপু হ্যাঁ, অনেক বৃষ্টি, বেশি কেমন happy। আছো? এই তো ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বর্ষণ ভাইয়ের সাথে আমার টিভিসি হয়। বর্ষণ ভাই খুবই দুর্দান্ত একজন অভিনেতা, এবং তার সাথে আমার যখনই কাজ হয় ভাইয়াকে খালি ট্রাক মানে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতে আচ্ছা, হয়। আমি এই কোয়েশ্চেনটা আমি করতে চাচ্ছিলাম, ভাই আপনি কেন প্রত্যেকটা কাজে শুধু দৌড়াদৌড়ি করেন? ফরচুনেটলি ওর সাথে আমার 2টা কাজ হয়েছে, বাট আরো কিছু কাজ করার হয়তোবা কথা ছিল, এখনো হয়ে ওঠে না, হয়তো ভবিষ্যতে হবে। ওর সাথে কাজ করা আমি খুবই এনজয় করি, বাট কেন জানি ওর সাথে আমার একটু ছোট দৌড়াদৌড়ি ছোট কাজ কাজ হয়ে যায়। প্রচন্ড। যেই যে কাজে দুটো করেছি ওটাতেই আমি হুম। আচ্ছা, সহশিল্পী হিসেবে সে কেমন? পূর্ণিমা বৃষ্টির সহশিল্পী হিসেবে আপনি তাকে 10-এ কত মার্ক দেবেন? আমি আগে জানতে চাই আমি সহশিল্পী হিসেবে কেমন, আমি তারপর ওকে, ঠিক আছে, লেডিস ফার্স্ট, আমরা লেডিসের কাছে আগে না, যাবো। আমি তো প্রথমেই বললাম বর্ষণ ভাই হচ্ছে একজন দুর্দান্ত অভিনেতা। ওরা 7 জন একটা ফিল্ম আসে, সেটা প্রায় সবাই জানে। সেইখানে ভাইয়াও দুর্দান্ত একটা চরিত্রে অভিনয় করেছে। এবং যখন আমার প্রথম কাজে আমি যখন শুনি বর্ষণ ভাই আছে, আমি তো অবাক, হায় হায় কিভাবে আমি দাঁড়াবো তার সামনে, পারবো কিনা, একটা নিজের মধ্যে ভয় কাজ করে। তো এখানে তো আমার আসলে কোনো ধরনের মার্কই সাজে না, মানে এইটা বললে তো আমি ছোট মানুষ। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি আপু তার অ্যান্সার দিয়ে দিয়েছে, এবার এবার আমি বর্ষণ ভাইয়ের বৃষ্টি কাছে সম্পর্কে যাই। বলি। হ্যাঁ, বৃষ্টি সম্পর্কে আমি বলি। বৃষ্টির সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেইটা ছিল একটা ডিরেক্টর, আর আমি গেছিলাম একটা কাজ নিয়ে, কাজের কথা নিয়ে, বাট আচ্ছা। সামহাউ ওটা হয়তো বা কাজটা কোনো অন্যভাবে হয় নাই। এর অনেক বছর পরে গিয়ে আমি ওর সাথে দেখা করি, সেটা সেটে। হ্যাঁ, এবং ততদিনে বৃষ্টি অনেক ম্যাচিউর হয়ে গেছে। তখন যখন কাজ করতে গিয়ে বুঝলাম যে না, বৃষ্টি অনেক ম্যাচিউর। এবং ডে বাই ডে এখন যখন আমি ওর কাজ দেখি, আমার ওর কনফিডেন্ট, ওর কাজের উন্নতি এবং ওর কাজ করার পদ্ধতি এবং ওর অ্যাক্টিং দেখে আমার খুব ভালো লাগে। Wow. আমি খুব এনজয় করি। Thank আমি you দোয়া so করি যাতে ও much. ভবিষ্যতে আরো অনেক 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 ভালো কাজ করুক, ভালো কাজের সাথে সংযুক্ত থাকুক। ওর উন্নতিটা আমি একদম চোখে দেখি। এটা দেখতে আমার খুব ভালো লাগে। দ্যাটস so সো much. গ্রেট, মানে এত সুন্দর সুন্দর ওয়ার্ডস বললেন ভাইয়া। হ্যাঁ, কিন্তু এটা আমার ভাইয়া জন্য অনেক বড় কিছু। অবশ্যই, কিন্তু আমি এখন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে পূর্ণিমা বৃষ্টি কি শুটিং সেটে খুব বেশি দুষ্টুমি করে? না, ওর দুষ্টুমি গুলো ওর মতোই অনেক সুইট। এখন কোনো দুষ্টুমি করে না যেটা আসলে কাউকে ডিস্টার্ব করে, তা না। ও খুব সুইট, ও খুবই পাংচুয়াল। একটা কোয়ার্টিস্টকে যতটুকু হেল্প করা দরকার তার চেয়েও বেশি ও অনেক কোঅপারেশন করে।
আমি ওর সাথে 2টা কাজ করেছি এ পর্যন্ত, 2টা কাজ করে আমি খুব স্যাটিসফাইড, এবং আমার খুব ইচ্ছা যে ওর সাথে আরো অনেক কাজ করার। আল্লাহ, থ্যাংক ইউ তাহলে তো যে ভাইয়া। আমি প্রথমে যে কোয়েশ্চেনটা করেছিলাম যে কত মার্ক দেবে, 10-এ 10 দিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ বর্ষণ ভাই চায়, মানে আমি থাকে না যে আমি বললাম না যে প্রথম যখন আমি জানি যে বর্ষণ ভাই আছে আমি যাব, মানে নিজের কাছে একটা ভয়, আচ্ছা কেমন ভাইয়া তো এত বড়, এত কিছু করলো, আমি তো একটা ছোট্ট মানুষ যাচ্ছি, কি হবে। এবং ভাইয়ার কাছে যাওয়ার পর মানে আমার ফিলই হয় না তার সাথে আমার প্রথম কাজ হচ্ছে, এবং খুব মজা করে মাঝে মধ্যে থাকে না যে বর্ষণ ভাইয়ের কাছে নিজে ছোট হিসেবে দেখা যাচ্ছে অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবেও নিজের কিছু চাহিদা, ভাইয়া এটা করতে বলো, ওটা করতে বলো, নিজের মন মর্জি মতো তার কাছ থেকে চাহিদা করা, এবং এমন এমন চাহিদা যেটা আমি পারবো না, ভাইয়াও দেখা যায় চুপ হয়ে বসে থাকে যে ভাইয়া আমাকেও না করতে পারছে না, সে হচ্ছে একদম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে, না ডিরেক্টরকে কিছু বলতে পারবে না আমাকে কিছু বলতে পারছে। আচ্ছা ভাইয়া যেহেতু আছে, আমরা সেই স্পেশাল প্রজেক্টটা নিয়ে একটু জানতে পারি। ওরা 7 জন, সুন্দর একটা স্পেশাল একটা প্রজেক্ট ছিল, একটু ভাইয়া যেহেতু আছেন ভাইয়ের মুখ থেকে একটু শুনতে চাই। সেখানে বৃষ্টি আপু ছিল, আপনি ছিলেন? আমি ছিলাম না, ওটা হচ্ছে ভাইয়ার একটা কাজ, এটা ন্যাশনালি অ্যামাজন প্রাইমে গেছে, এবং সেটা একটা ফিল্ম। ওকে, আমরা ভাইয়া থেকে একটু শুনে নিই ব্যাপারটা। ওটা হলো 1971 মুক্তিযুদ্ধ নিয়ে একটা ছবি। মুক্তিযুদ্ধের সময়কার তো নানান ধরনের পেশার লোকজনের সাথে লোকজন সংযুক্ত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে, সেরকমই একটা গল্প, সিনেমার গল্প, যেখানে আমার ক্যারেক্টারটা ছিল একটা মসজিদের মুয়াজ্জিন, একটা ঘটনা চক্রে সে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে, এটা নিয়ে গল্প এগিয়ে যায়। এটা ওখানে আরো ডাক্তার থাকে, ছাত্র থাকে, তারপর নানান পেশার, এরকম 7 জনকে নিয়ে ওই গল্পটা এগিয়ে যায়। এটা একটা আমার লাইফের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট বলা যায়, যে ধরনের একটা ছবিতে আমি কাজ করতে পেরেছি। আর পূর্ণিমা বৃষ্টি আমার মনে হয় খুব ভালো করে দেখেছি ছবিটার জন্য, খুব মনে আছে। ওর সাথে আমার 2টো কাজ হয়েছে, তার মধ্যে একটা অনেক বেশি প্রচারিত হয়েছে, ওইটা একটা টেবিলের একটা টেল প্লাস্টিক, আর একটা ছিল একটা ট্রাকের একটা দৌড়াচ্ছিল। ওকে, তাহলে ভাই এখন আর আচ্ছা ঠিক আছে, দৌড়াচ্ছিলেন, কিন্তু এখন আর কিসে কিসে দৌড়াচ্ছেন, মানে আর কি কি নতুন প্রজেক্ট আসছে সামনে যেটা আমরা দেখতে পাবো? সম্ভবত দুর্গাপূজাতে আমার একটা সিনেমা আসতে পারে, এখন ওটারই কাজ চলছে, ওটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তো দেখা যাক, পোস্ট প্রোডাকশন কাজটা শেষ হলে আমরা প্রমোশনের দিকে এগোবো আর কি। এখন এটা নিয়ে আমরা অপেক্ষায় থাকলাম কাজটা দেখবার জন্য। কংগ্রাচুলেশনস টু ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, এত রাতে কল দিয়েছেন, এতটা সময় আমাদেরকে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। টাটা। থ্যাংক ইউ এনটিভি পরিবারকে, এবং থ্যাংক ইউ বৃষ্টি, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনার কো অ্যাক্টর তো আপনাকে একদম 10-এ 10 দিয়ে দিল। কেমন লাগে যখন সবাই এত ভালোবাসা দেয়, এত ফুল মার্কস দিয়ে দিচ্ছে? এটা খুবই আনন্দের যে হ্যাঁ, এটা আমি সবসময় বলি যে এটা একটা ব্লেসিং, আল্লাহর একটা ব্লেসিং আছে সবসময় আমার উপর, যে প্রত্যেকে আমাকে ভালোবাসে সেটে। এইটা সচরাচর সবার সাথেই হয়তো হয়, তবে আমার সাথে কখনো কোনো সেটে কারোর সাথে একটু ঝামেলা হচ্ছে বা ওরকম কখনোই হয়নি, বিশেষ করে কোয়ার্টিস্টদের সাথে তো ভুলেও না। এরা আমাকে পিচ্চির মতন করে মনে হয় আমি একটা পিচ্চি মানুষ, সবাই আমাকে ওইভাবে সেটে দেখে, এবং প্রত্যেকের একটা ব্লেসিং থাকে। ওকে, আমরা হচ্ছে ভিডিও কলের আগে যে গল্পে ছিলাম, মিডিয়াতে কিভাবে স্টার্টটা হলো বলছিলেন যে কম্পিটিশনে আপনি ভালো করলেন, তারপর ওটাতে আমি গ্র্যান্ড উইনার হই, দেন তারপর 1-1.5 বছর গ্যাপ যায়, লেখাপড়া সবকিছু মিলে, দেন 17 থেকে আমি একটা চ্যানেলে প্রথমত আমি অ্যাঙ্কারিং দিয়ে শুরু করি। এটা বলতে যাচ্ছিলাম, আমি একটা চ্যানেলের অ্যাঙ্কারিং করি, সেটা হচ্ছে মনের মতো গান আমার প্রোগ্রামটার নাম। তো ওইটা করতে করতে সেখান থেকে হুট করে একটা টিভিসির কল আসে। তো টিভিসির কল আসে যখন, তখন টিভিসি অ্যাক্টিং করব কিভাবে কি, আচ্ছা ঠিক আছে যাই, গেলাম। তো সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সরি আমি ভুল করলাম, সেটা হচ্ছে 17তে আসার পর আমি প্রথমে রং বাংলাদেশের ফটোশুট করি অ্যাজ এ মডেল হিসেবে, আমি রঙের সাথে থাকি এবং রঙের সাথে আমার একটা যাত্রা শুরু হয়। রংকে দেখে তখন হুট করে একটা চ্যানেল থেকে আমার নক আসে যে বৃষ্টি কি অ্যাঙ্কারিং করবে কিনা, একজন ডিওপি।
সে প্রথমত কলটা দেয়, ওনার নাম সত্য বসাক। ওকে, আচ্ছা, সত্যদা নক দেয়, দেন তারপর আমি গেলাম, জানি না আসলে কিভাবে কি করব। এবং ওই টাইমে যেটা আমার থাকে না যে প্রত্যেকেরই তো আসলে আস্তে আস্তে শিখতে হয়, কথা বলা থেকে শুরু করে সব কিছু। আমি আগে যা ছিলাম এখন অবশ্যই তা না, এবং আস্তে আস্তে আমাদের ডেভেলপটা হয়। তো তখন আমার সবচেয়ে মেজর যে প্রবলেমটা ছিল, আমি যেহেতু নারায়ণগঞ্জ থাকতাম, নারায়ণগঞ্জে আমার জন্ম, বড় হওয়া, পড়ালেখা সব কিছু, একটা নারায়ণগঞ্জের টোন আসতো কথা Okay. বলার পেছর, একদম শেষ মাথায় একটা নাকি টান থাকতো, সেটা আমি জানতাম না। তো ওইটা নিয়ে আমি অনেক সাফার করি, দেন তারপর আস্তে আস্তে ঠিক হয়। তো মনের মতো গানের প্রোগ্রাম করতে করতে হুট করেই আমার একটা টিভিসির কল আসে, দেন আমার অ্যাক্টিং এর যাত্রাটা আসলে শুরু হয়। খুব মজার না? উপস্থাপনার কলটা আসলো, তারপরেই হ্যাঁ। আবার টিভিসি কলটা চলে আসলো। আচ্ছা, এই গল্পটা শুনবো, কিন্তু আরো একজন দর্শক কে সেটা আমরা দেখবো, কারণ একজন স্পেশাল মানুষকে আমরা যুক্ত করেছি এখন আমাদের সাথে। ওকে, আপনার জন্য সারপ্রাইজ, তার কলটা আমরা নিয়ে নেব। প্লিজ। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ও জনি ভাই, অভিনেতা জনি ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই তো ভালো, তুমি কেমন আছো ভাইয়া? একদম বিন্দাস, ঠিকঠাক। ভাইয়াকে দেখেও মনে হচ্ছে মানে একদম বিন্দাস আছে। ভাই এখন আছেন কোথায় আপনি? দেখে মনে হচ্ছে বাইরে। আমি এখন গুলশানের একটা রেস্টুরেন্টে আছি, গ্লোরি জিন্সে। তো ওখানে আড্ডা দিচ্ছিলাম। তো এই চান্সের চিন্তা করলাম হচ্ছে বৃষ্টিকে একটু একটা সারপ্রাইজ দিই। হ্যাঁ আসলেই ভাইয়া। ভাইয়া ওই আড্ডা থেকে আমাদের আড্ডায় সংযুক্ত হয়ে গেছেন, হ্যাঁ, কিন্তু আমরা তো কফি পাচ্ছি না। ভাইয়া একা একা কফি খাচ্ছেন গ্লোরিয়া জিন্সে। প্লিজ চলে আসেন, একটা পর্যন্ত ওপেন আছে। ওকে, ঠিক আছে, আমরা শো শেষ করে দৌড় দিব আপু। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনি আড্ডার মধ্য থেকে আরেক আড্ডায় আমাদেরকে কল দিয়েছেন, একটু জিজ্ঞেস করি, এই যে সহকর্মী হিসেবে এই যে আমার সামনে যিনি বসে আছেন বৃষ্টি আপু, তিনি কেমন? কত দেবেন তাকে? 10-এ কত? ওকে 10-এ 0 দিব। আহা, 0 আগে আরেকটা 1 যোগ করে দিব, 10-এ 10। ওয়াও। ভাইয়ার সাথে আমার কারণ ওর জার্নিটা সাথে মডেল। আমার দীর্ঘ অনেক বছর ধরে অনেক কাজ হয়েছে, বিশেষ করে ফটোশুটে। তারপর রিসেন্টলি আমাদের একটা টিভিসি কাজ একসাথেও হয়েছে। হ্যাঁ, রিসেন্ট। তো অ্যাজ এ কো-আর্টিস্ট এবং কমিটেড আর্টিস্ট হিসেবে শি ইজ ভেরি নাইস এন্ড কোঅপারেটিভ, এবং ইনশাআল্লাহ ও এই জিনিসটা যদি আরো মেনটেন করতে থাকে ভালো মতো, ফিউচারে ওর এই জিনিসটা ওকে আরো অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সে কি শুটিং সেটে কোনো দুষ্টুমি করে? চুপ হয়ে গেছে ভাইয়া। অ্যাকচুয়ালি দিস টাইম ইট ডিপেন্ডস আসলে ওই জোনালটা হচ্ছে ওর জন্য কতটা কমফোর্টেবল। হ্যাঁ, তাহলে এবং ভাইয়ের দেখা সাথে যায় দুষ্টুমি আস্তে করা হয় ধীরে তার মানে? ভাইয়ার সাথে দুষ্টুমি বলতে দেখা যাচ্ছে একটা সেটে আছি আমরা, তো আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না, আর ভাইয়ার সাথে দেখা যায় আমার মানে যে শুরুটা কার সাথে বলো তো? এই যে বললাম যে কিছুক্ষণ আগে জনি ভাইয়ের সাথে আমি একদম আমার শুরু থেকে তাহলে এই অবধি। হ্যাঁ, রঙের আমার যাত্রা শুরু হয়, আমার যখন কাজের মানে আমার নিজের যাত্রাটা কাজের শুরু হয় তখন রং বাংলাদেশ থেকে, এবং রং বাংলাদেশে আমার ফার্স্ট কো-আর্টিস্ট জনি ভাই ছিল। ওয়াও, দ্যাটস গ্রেট। তাহলে সেই শুরু থেকে আজকের বৃষ্টি আপু এখানে দাঁড়িয়ে আছে। ভাইয়া কি মনে হয়, সে কি যে স্বপ্ন নিয়ে এসেছিল সেটার পথেই হাঁটছে সে? আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রিতে মধ্যে আমরা যারা যে স্বপ্নটা নিয়ে আসি সেটা ওয়েতে যখন আমরা হাঁটি তখন একটা সার্টেন পিরিয়ডের পর কিন্তু এটা আমরা অলরেডি ক্রস করে ফেলি, তখন কিন্তু আমাদের স্বপ্নটা আরো বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বৃষ্টি যে স্বপ্নটা নিয়ে আসে সে অলরেডি সেটা ক্রস করে ফেলছে, এবং ক্রস করার পর ওর সামনে যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটার দিকে ও আগে যাচ্ছে, যেটা ইনফিনিটি। ওকে, সেই স্বপ্নটা হচ্ছে শো শেষে আমরা জনি ভাইয়ের সাথে কফিতে জয়েন করব। প্লিজ। ওকে ভাই, সামনে আপনার কি কি ঠিক কাজ আছে, আসছে? একটু আপনার কাজে আপডেটও আমরা জানতে চাই। আমি এখন নাটক নিয়ে ব্যস্ত আছি, কিছু ফিল্মের ব্যাপারে কাজে কথা চলছে অ্যাজ এ ভিলেন হিসেবে, নেগেটিভ ক্যারেক্টার, হিরো। তো ওগুলা নিয়ে কথাবার্তা চলছে, কিছু ক্ষেত্রে হয়তো পছন্দ হয়, কিছু ক্ষেত্রে পছন্দ হয় না। আর আমার একটা প্রবলেম হচ্ছে আমার কাজ পছন্দ না হলে সে কাজ আমি করতে চাই না। ওকে। আর এখন কিন্তু আমরা নায়কের চাইতে ভিলেন নিয়ে বেশি এক্সাইটেড থাকি, যুগ হ্যাঁ। পাল্টে গেছে, ভিলেন নিয়ে আমরা বেশি এক্সাইটেড থাকি। দেশে সুন্দর সুন্দর ভিলেন চলে আসছে। সুন্দর সুন্দর এই জায়গায় সুদর্শন ভিলেনের সাথে আমরা কথা বলছি ভিডিও কলে। আই লাভ প্লে টু নেগেটিভ ক্যারেক্টার। আচ্ছা ভাই, আপনাকে আমরা ফিল্মে কবে দেখতে পাবো তাহলে?
নেক্সট ফিল্ম ইনশাআল্লাহ এই বছরে। বাহ, গ্রেট, congratulations ভাইয়া। কংগ্রেচুলেশনস। আমরা সবাই মিলে দেখতে যাব ভাইয়ার ফিল্ম। হ্যাঁ, নেক্সট শুটে তাহলে ভাইয়া মিষ্টি খাওয়াবা, চকলেট হলেই চলবে, তাহলে লুকায় আমাকে দিতে পারবা। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত Thank রাতে আপনি you. আমাদেরকে কল দিয়েছেন, এতটা সময় দিয়েছেন, একটা আড্ডায় আছেন, ওই আড্ডা থেকে আবার আমাদের আড্ডায় যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থাকবে। Ta-da. And wish you আল্লাহ best of luck. হাফেজ। সব কো অ্যাক্টর আপনাকে পছন্দ করে, ভালোবাসে, সাচ এ ব্লেসিং। হ্যাঁ, প্রচন্ড। আচ্ছা, এখন তাহলে আমরা আগের গল্পটা ফিরে যাই। বলছিলেন 17 পর থেকে কাজ শুরু, টিভিসি অফার পেলেন, হ্যাঁ। দেন অভিনয় একদম নাটকে কাজ করা কবে থেকে শুরু? নাটকে আমি 1 বছর ধরে টানা করছি। এমনিতে নাটকে কাজ আগেও করতাম, তো দেখা যাচ্ছে সেটা শুধু ইভেন্ট ওয়াইজ করা হতো, যে কোনো ঈদ আসছে বা ভ্যালেন্টাইন ডে আসছে, তো ওই পারপাসে দেখা যাচ্ছে নাটকটা করা হতো। এখন যেমন একদম টানা আমি নাটকটা নিয়ে ব্যস্ত, আর সামনেও চাচ্ছি যে নাটক করতে, এবং আমার সামনে মুভি আসবে। মুভি আসছে। হ্যাঁ, তো এখন আসলে আমার যাত্রাটা এগুলো নিয়েই, এবং এটা নিয়েই প্ল্যানিং আসলে চলছে। ওকে, ঠিক আছে। এই মুভির কথা বলছেন, আপনার প্রথম কাজ করা যে মুভিতে, সেই মুভিটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবো আল্লাহর রহমতে মনে হ্যাঁ, হচ্ছে। এবং এই মুভির একটা বিশাল লম্বা পেছনের কাহিনী আছে, সেই গল্পটা একটু শুনতে চাই। মুভিটার নাম হচ্ছে গিরগিটি, যেটাতে সৌরভ কুন্ডু ডিরেকশন দিচ্ছেন। আর এই মুভির যাত্রাটা আসলে শুরু হয় করোনার আগে। করোনার আগে, এবং এই মুভিতে যে আমি অ্যাজ এ নায়িকা হিসেবে কাজ করতে পারবো, সেটাও আসলে আমার মানে একটা অন্যরকম ব্লেসিং, যে আমি নিজেও জানতাম না। কারণ ওই টাইমে আমি আনফিট ছিলাম, বললাম না যে আমি একটু হেলদি হয়ে গেছিলাম, তো তখন আমি প্রচন্ড মোটা ছিলাম। তো আমি সবসময় বলি যেটা, যে ইনফ্যাক্ট এইটা নিয়ে যখনই কথা হয় তখনই আমি বলতে আসলে বাধ্য, যে সৌরভ দাদা যে আমাদের ডিরেক্টর, সে না থাকলে বা সে যদি আমাকে বিশ্বাসটা না করতো, তাহলে আজকে আমি পূর্ণিমা বৃষ্টি এই পজিশনে আসতে পারতাম না। কারণ আমি প্রত্যেক দিন ভাবতাম, যখন মানে কেউ হেলদি হয়ে যায়, আমার মনে হয় আমার মতো প্রত্যেকেই ভাবে আজকে থেকে ডায়েট করবো, কালকে থেকে ডায়েট করবো, এরকম, বাট কখনোই হয়ে ওঠে না। যখন একজন ডিরেক্টর তার প্রথম মুভি মানে হচ্ছে একটা সন্তানের মতো, এবং সে সেটা নিয়ে স্বপ্ন রোপণ করতে থাকে, এবং যখন আমি তার চোখে মুখে সেটা দেখছি এবং সে আমার উপরে ইনভেস্ট করলো, তখন মনে হলো যে আমাকে 100% আমাকে দিতে হবে, এবার আসলে নামা উচিত। দেন সে বিশ্বাস করেছে, আমার মনে হলো যে সে বিশ্বাস করেছে বিধায় আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারলাম। এবং গিরগিটির যাত্রাটা তখন শুরু হয়, আমি সাইন করি। তখন আমাদের কিছুটা মানে প্রায় 60% হয়তো শুটিং হয়েছিল, আমারটা পুরোটাই বাকি ছিল, অল্প একটু। বলেছেন একটা সিন মাত্র হয়েছিল। হ্যাঁ, তো আমাদের যে ভিলেন, সে তাসকিনের সামহাও চোখে কোনো প্রবলেম হয়, দেন ও দেশের বাইরে চলে যায় এবং ও আর আসে না। তো ওর জন্য আসলে ওয়েট করতে করতে 2026 চলে এলো, এবং ও মেবি আর আসবে না। তো তার জন্য কিছুদিন আগেই কিন্তু আমাদের গিরগিটির সং, যেটা হচ্ছে আমাদের থিম সং, সেটা রিলিজ হয়েছে, ওয়ার ফেজ, যেটা হচ্ছে মানে আমার মনে হয় বাঙালির একটা অন্যরকম ইমোশন একটা। তো উনাদেরও প্রথম ফিল্মের গান এটা, উনারাও বলেছে যে উনাদের প্রথম ফিল্ম যেখানে ওনারা গান গেয়েছে, এবং আমারও প্রথম ফিল্ম। তো গানটা বের হয়ে গেছে যেহেতু 100% যে বছর বা সামনের বছর আমরা এই মুভিটাও দেখব। আর এই মুভিটার যাত্রা যেহেতু ওই টাইমে শুরু হয়েছিল, এখন অবধি সেই যাত্রাটা আছে। তো এখনো তো বাকি কিছু শুট করা, এই যে তার জন্য তো যাত্রা চলছে। এবং আমাদের ডিরেক্টর কিছুদিন আগে বলেছে, ডিক্লেয়ার দিয়েছে যে আমাদের যে ভিলেন সেটা চেঞ্জ হবে, হয়তো বা সেটা সবার জন্য একটা চমক থাকবে। ওকে, আমরা অপেক্ষায় থাকি। কিন্তু আপনার ক্যারেক্টারটা নিয়ে একটু জানতে চাই, সেখানে আপনার ক্যারেক্টারটা কেমন, কি করছেন আপনি? সেইখানে ক্যারেক্টারটা বলতে যে এই যে আমি যেমন ঠিক তেমনই একটা ক্যারেক্টার, যে প্রাণবন্ত, তার ফ্যামিলির সাথে খুব মজা করে গান গাচ্ছে, নাচতেছে, তার বাবার সাথে ভাইয়ের সাথে দুষ্টুমি করছে। হুট করেই একটা ভিলেনের আবির্ভাব চলে আসে, তাকে টেনে হিচড়ে নিয়ে চলে যায়, তার বাবা মাকে মেরে, তার চোখের সামনে তাকে মেরে দেয়, দেন তাকে নিয়ে যায়, দেন ওদের একটা যাত্রা শুরু হয়। সেটা মুভি আসলে দেখবে।
ওকে, সাসপেন্স সেটা থাকুক, সেটা থাকলে আমাদের ইন্টারেস্ট বেশি জন্মাবে, আমরা দৌড়ে হলে চলে যাব সবাই। হ্যাঁ অবশ্যই, এখন আমাদের মুভির দর্শক আছে, বাংলাদেশে ভালো ভালো movie সিনেমা হচ্ছে দেখছে। আমাদের। হ্যাঁ সিনেমা হচ্ছে, তার জন্যই তো দর্শক হচ্ছে। একদম। আচ্ছা, আমরা তো কাজের কথাই বলছি, এবার একটু ব্যক্তিগত কথায় যেতে চাই। এটা সবাই জিজ্ঞেস করে, আমিও একটু জিজ্ঞেস করব। আমিও সেই নিয়ম ধারায় চলে যেতে চাই, সেটা দর্শকও জানতে চায়। দর্শক আমাকে আসার আগে বলে দিয়েছে এটা জিজ্ঞেস করতেই হবে, আমার কোনো দোষ নেই। ওকে, আমি জানি আপনি প্রতিদিন শুটিং সেটে যান, সেখানে নতুন নতুন Co-artist পাই। কো-আর্টিস্ট, তারা কেউ আপনার প্রেমিক হয়, হয়তো চরিত্রের ক্ষেত্রে কেউ আপনার স্বামী হয়, কিন্তু বাস্তব জীবনে আমরা কবে এমন একজন মানুষকে আপনার পাশে দেখতে পাবো? বাস্তব জীবনেই তো দেখা যাচ্ছে, এই যে আজকে বাদে কালকে আমি কোনো সেটে যাব, একজনকে বিয়ে করব, পরের দিন আরেকটা সেটে যাব, ওই দিন আরেকজনকে বিয়ে করব, কয়েকদিন পরে দেখা যাচ্ছে আরেকজনকে, সেখানে আমার বাচ্চা টাচ্চা থাকবে। এই যে বর্ষণ ভাই ছিল, বর্ষণ ভাইয়ের সেটের মধ্যে আমি প্রেগনেন্ট ছিলাম, তেমন করতে করতে প্রত্যেকদিন এক এক সেটে যাচ্ছে, এক একটা বিয়ে করছে। আর দরকার কি এতগুলো স্বামী থাকতে? না, এটা খুব স্মার্ট অ্যান্সার হয়ে গেল না, দর্শক এড়িয়ে যাওয়া হলো না। দর্শক তো জানতে চায় যে তার পছন্দের অভিনেত্রীর জীবনে কি হচ্ছে, সে কি প্রেম করছে কিনা। আচ্ছা, আপনি কি প্রেম করছেন? বাবা, প্রত্যেক দিনই তো আমাকে প্রেম করতে হচ্ছে, এইটা এটা ছাড়া খুবই তো জীবন স্মার্ট ডিপ্লোম্যাটিক অচল। অ্যান্সার হয়ে গেল। প্রত্যেক দিন প্রেম করতে হচ্ছে। আর যদি প্রেম করার কথা বলে, হ্যাঁ অবশ্যই আমি আমার নিজের সাথে প্রেম করছি, আমার বাচ্চাদের সাথে প্রেম করছি, এটা কাজের তো- সাথে প্রেম করছি। হ্যাঁ, প্রেমময় জীবন, প্রেম ছাড়া তো অচল জীবন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এখন পাচ্ছি না। না, এই যে দিয়ে দিলাম, পাচ্ছ না কিভাবে? এই যে দিয়ে দিলাম, তো এছাড়া কি কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকবো এর উত্তর দেখার জন্য, জানার জন্য। কিন্তু প্রেমের প্রস্তাব কত পেয়েছেন সেটা বলেন। প্রেমের প্রস্তাব পাই আমি, একটা জিনিস খুব টেকনিক্যালি চলে, কেউ যাতে আমাকে বলতে না পারে এরকম দুষ্টুমি করি। এছাড়া যদি বলি, আমার যখন খুব মন খারাপ থাকে বা আমি মাঝে মধ্যে বিরক্ত থাকি, তখন আমাদের প্রত্যেকের, ইনফ্যাক্ট আমার মনে হয় তোমারও, যে ফেসবুকের যে স্প্যাম মেসেজ, সেখানে অনেক টাইপের মেসেজ, আমি Exactly. গিয়ে বসে বসে ওইগুলো দেখি, যে ওইখানের যে প্রেম নিবেদনগুলো, সেগুলো খুবই মজার। যে একজন লিখলো যে তার জীবনের সঞ্চয় 7 লক্ষ টাকা, সে পুরোটা আমাকে দিতে চায়। সে Okay. একজন সে লিখছে যে আই নিড একজন জীবন সঙ্গী, জাস্ট এই লেখাটা, মানে আই নিড একজন জীবন সঙ্গী বিকজ আই এম বিজনেস ম্যাগনেট। ও, মানে সে কি বলেছে তার 7 লক্ষ টাকা? তার জীবনের সঞ্চয় 7 লক্ষ টাকা, আচ্ছা, সে পুরোটা আমাকে দিতে চায়। কি যদি সুন্দর আমি তাকে বিজনেস বিয়ে ম্যাগনেট, করি। 7 লক্ষ টাকা তার, সে আবার বলেও দিয়েছে সেটা। মানে এক একজন এক এক আকারে তাদের মানে এক্সপ্রেশন জাহির করে, তো সেগুলো মজাই লাগে আমার কাছে, কারণ আমি দেখতে পাই, তারা তো আর দেখছে না যে আমি তাদের লেখাগুলো সব দেখছি। ওকে, হ্যাঁ, তার দর্শক তো আজকে এটা জেনে গেল। মানে তারা হয়তো ভাবে যে আমরা যে অভিনেতা অভিনেত্রীদের এত মেসেজ করি, হয়তো তারা এগুলো দেখেও না, কিন্তু তারা কিন্তু দেখে। হ্যাঁ অবশ্যই দেখি, এবং আমার মনে আছে যে আমার একজন ভক্ত বা ফ্যান কিনা আমি জানি না, সে নাগাতার প্রায় 4 বছর ধরে মেসেজ দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন। তো একদিন আমার মনে হলো তাকে আমি একটা রিপ্লাই দেই, তো আমি অ্যান্সার দিলাম, এবং সে খুবই বিশ্বাস করেছে যেটা আপনার রিয়েল অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন। সেইটাই লিখতেছিল যে এটা কি সত্যি আপু আপনি? আমি লিখলাম যে হ্যাঁ এটা আমি আমার কণ্ঠ দিয়ে একটা জাস্ট ছোট্ট ভয়েস পাঠিয়ে দিলাম। ওয়াও, এতটুকু আসলে তারা পেতেই পারে, কারণ তাদের জন্যই এত কাজ করা। অবশ্যই তাদের জন্য আসলে আমরা তাদের ভালোবাসা। একজন পূর্ণিমা বৃষ্টি, আমি খুবই ছোট এখনো, আমি কাজ শিখছি, আমার শেখার এখনো অনেক কিছু বাকি আছে। তবে আমাকে যারা একটু একটু করেও চিনছে, সেটাই আসলে তাদের জন্য, যে তারা দেখছে বলেই তো আমরা আছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন যখন নারায়ণগঞ্জে যাওয়া হয়তো, আচ্ছা, তখন মানুষের রিয়াকশন কি থাকে? এই যে নারায়ণগঞ্জের মেয়ে নায়িকা হয়ে গেছে, তাকে টেলিভিশনে দেখা যায়, হ্যাঁ এটা নিয়ে সবাই এখনো অনেক প্রাউড ফিল করে সবাই। এবং মজার বিষয়, নারায়ণগঞ্জ খুব ছোট্ট একটা শহর, আমি যখন নারায়ণগঞ্জ ঢুকি কিভাবে যেন সবাই টের পেয়ে যায় এবং আমার মেসেজ দিতে থাকে, এই আজকে কোথায়। আমি মানে খুব রাশের মধ্যে নারায়ণগঞ্জ যাই, আর রাশের মধ্যে আসা হয়, দেখা যায় শুটের জন্য যাচ্ছি, সেদিনই আবার ব্যাক করা হচ্ছে, ওইভাবে ঘোরা হয় না।
বাট মজা লাগে যে আমি যখন ঢুকছি কিভাবে যেন প্রত্যেকে টের পেয়ে যায়। ওকে, তাহলে কি তারা বাড়িতে ভিড় জমানোর যে সময়টা সেটা তারা পাচ্ছে না? আমি মেনটেন করি কিছু জায়গায় নিজেকে, মানে একটুখানি তাদের সাথে একটু আড্ডা দেওয়ার, বাট আসলে এমন করে হয়ে ওঠে না এখন নারায়ণগঞ্জ, সেইভাবে যাওয়া হয় না। মনে হয় যে আমাদের দিন যাচ্ছে, আমরা এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি যে নিজের মানুষদেরকে খুব কম সময় দেওয়া হচ্ছে। আচ্ছা, ঢাকাতে কি হয়? মানুষ বাইরে বের হলে কি চিনে ফেলে তো তারা, তখন কি এসে একটু কথা বলতে চায়? নাটক করার পর দেখা যাচ্ছে ইদানিং কালে একটুখানি দেখছি যে প্রত্যেকে দেখে মিটিপিটি হাসে, বা আসলে হ্যাঁ, বুঝতে পারছেন না আসলেই সে কিনা। এবং কিছুদিন আগে আমি হসপিটালে যাই একটা রিপোর্ট আনার জন্য আমার এক ফ্রেন্ডের, তো দেখা যাচ্ছে সেখানে অনেকক্ষণ ধরে আমার পিছনে পিছনে ঘুরছে একটা মেয়ে, মানে ও আমার সাহস পাচ্ছে না আমার কাছে আসার। তো আবার একটু দ্বিধাও, সেই কিনা। তো অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টা পরে সে হুট করে না পেরে আমার কাছেই চলে আসছে। আপু আপনি ভালো আছেন? আমি না চিনিনি, হুট করে আমি বলি হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? বলে আপু আমি আপনাকে দেখছি। আমি বলি ঠিক আছে। তো ওনার হাজবেন্ডকে নিয়ে আসলো, তারপর তার শাশুড়িকে নিয়ে আসলো, সবাইকে দেখালো। হ্যাঁ, তো এগুলো খুব মজার আসলে। ব্লেসিংস। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কাজ সম্পর্কে যেমন অনেক কথা জানবো, কিন্তু এখন আমরা একটু র্যাপিড ফায়ার খেলবো। কিছু মজার মজার কোয়েশ্চেন করবো, মজার মজার অ্যান্সার দিতে হবে। ওকে ওকে, রেডি? যদি একদিনের জন্য অদৃশ্য হয়ে যেতে পারতেন, প্রথমে কোথায় যাবেন? যদি কখনো অদৃশ্য হয়ে যাওয়ার সুযোগ হয় তখন পাহাড়ে চলে যাব। ওকে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলেন? প্রচুর। কি কথা বলেন? নিজেকে বলি যে আমি যেমন আছি সব সময় যাতে তেমন থাকতে পারি, এবং দিন শেষে আমি যাতে আমার চেহারাটা দেখতে পারি একদম চোখে চোখ দিয়ে। ওকে, আপনার ফোনের গ্যালারিতে সবচেয়ে বেশি কি থাকে? সেলফি নাকি খাবারের ছবি, মিষ্টি খাবারের ছবি? আমার ফোনের গ্যালারিতে সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রকৃতি এবং আমার বাচ্চা কাচ্চাদের ছবি। ওকে, আর যদি অভিনয় বা মডেলিং না করতেন তাহলে কি হতেন? এইটা জানাটা দুষ্কর বা এটা বলাটা দুষ্কর, কারণ আমি রিসেন্ট আমার আমি নিজেকে একটুখানি বুঝতে পারলাম যে আমার এক এক সময় এক একটা করতে মনে চায়। যেমন আমার কিছুদিন আগে মনে হলো যে আমি একটুখানি পেইন্টিং করবো। আমি অনেকবার দেখা যায় কালার টালার কিনে অস্থির অবস্থা, সত্যি সত্যি পেইন্টিং করলাম। এরপরে কিছুদিন পরে মনে হলো আমার কাঁথা সেলাইতে হবে, আমি কাঁথা সেলাই করব, এবং এটা নিয়ে সব বাসার মধ্যে মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী একদম, তো সব পারে সে। এইটা তবে আমার শেখার ইচ্ছে, কি হব সেটা তো জানি না, সেটা আল্লাহ ডিসাইড করে দিচ্ছে। ওকে, আজ যদি ধরেন আপনার বাসার কাউকে আমি ফোন করে জিজ্ঞেস করি যে পূর্ণিমা বৃষ্টি ছোটবেলায় সবচেয়ে বেশি কি দুষ্টুমি করতো, কি অ্যান্সার হবে তাদের? ওরকম ভাবে আমি দুষ্টুমি কমই করতাম। আমি দেখা যায় যে আমার মা বলতে পারে যে দুষ্টুমিটা আমি খুবই কম করতাম। তবে হ্যাঁ, আমার একটা জিনিস খারাপ, আমার মা বলে বেশিরভাগ যে আমি নাকি যে কখনো রেগে গেলে আমি অনেক বেশি কথা বলি না, একটা লাইন বলে ও একটা লাইন বলবে এবং ওর টার্গেট যেখানে ওর একদম ঠিক ওই জায়গায় গিয়ে লাগবে না। এটা আমার মা বলে। ওকে, ঠিক আছে। বড় হওয়ার পরে মনে হয় একটু দুষ্টুমি করি, ছোটবেলায় ওরকম করিনি। ওকে, ঠিক আছে, আমরা দুষ্টুমির গল্প আরো শুনবো বড় হয়ে কি কি দুষ্টুমি করেন। কিন্তু এখন দর্শকেরা আমাদের সকল অনলাইন প্ল্যাটফর্মে অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছে, সেখানে ফেসবুক থেকে আমি কিছু ভালোবাসা নিয়ে নেব, কিছু মেসেজ পড়ে নেই প্লিজ প্লিজ। ওকে, তানবিন লিখেছেন, আপুকে আজকে ভীষণ মিষ্টি লাগছে, জয়াপুর উপস্থাপনার সাথে বৃষ্টি আপুর আজকের রাতের আড্ডা বেশ জমে উঠেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাবিলা লিখেছেন, কিচেন পলিটিক্স নাটকটা খুব ভালো লেগেছে পূর্ণিমা আপু। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো করতে পারি। ওকে, রিমি লিখেছেন, বঙ্গতে প্রচারিত হ্যাভ আ নাইস ডে নাটকটা পূর্ণিমা আপুর অভিনীত সেরা নাটক ছিল। থ্যাংক ইউ রিমি। আমাদের কিছুদিন আগেই যেটা বঙ্গতে গিয়েছে, টনি মাইকেল ডিরেকশন দিয়েছে। ধন্যবাদ আমার কাজগুলো দেখার জন্য। দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। নাইম লিখেছেন, আজকে রাতের আড্ডা লাইভ দেখতে এসেছে শুধুমাত্র পূর্ণিমা আপুর জন্য। ওকে, আমার জন্য তো আসবেন না, আমি জানি সেটা। থ্যাংক ইউ সো মাচ নাইম। ওকে, হোসাইন লিখেছেন, 6 বছর আগের ভ্যালেন্টাইন স্পেশাল শর্ট একটা মিউজিক ভিডিওতে বৃষ্টি আপু ও নাইম ভাইয়াকে একসাথে দেখেছিলাম।
হ্যাঁ 6 বছর আগের ঘটনা সে মনে রেখেছে। হ্যাঁ, সেই 6 বছর আগে নাইম ভাইয়ের সাথে একটা ভ্যালেন্টাইন ডেতে আমার কাজ গিয়েছে। ঠিক সেই টাইমে গ্রামীণ ফোন একটা কাজ করে ডিভোর্সি মেয়েদের নিয়ে। তো সেই সময়কার কাজটা এখন অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে, যেটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 পজিশনে আছে। আবরার আথাহার ডিরেকশন দিয়েছেন এবং সেই টাইমে ভ্যালেন্টাইন ডে জাহির করার জন্য যে আমি মনে করো যে তোমাকে লিখলাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে, তার বদলে আমাদের ওই গ্রামীণ ফোনের বা নাইম ভাইয়ের সেই ভিডিওটা দিয়ে অনেকে উইশ করেছে। ওয়াও। এবং দর্শকের ব্যাপারটা দেখুন, সে 6 বছর আগের সেই টিভিসির কথা মনে রেখেছে। হ্যাঁ। সে একটা স্পেশাল থ্যাঙ্কস আই গেস পাই আপনার প্লিজ, কাছে। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে রাখার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে এমন মনে রাখার মতো কিছু কাজ করতে পারি। ওকে, ঠিক আছে। মিউজিক ভিডিওর কথা তো হচ্ছিল যে দর্শক মনে রেখেছে, এবং আপনার রিসেন্ট একটা মিউজিক ভিডিও এসেছে। হ্যাঁ সেটার মজার কিছু গল্প আপনি আমাকে বলছিলেন। হ্যাঁ, আসিফ ভাইয়ের সাথে আমার একটা মিউজিক ভিডিও আসলো এবং আসিফ ভাই দীর্ঘ অনেক বছর পরে নিজে অভিনয় করেছেন সেই কাজটাতে, এবং গানটা খুবই সুন্দর। এবং মজার যে বিষয়টা ঘটে যে আসিফ ভাই অনেক মানে আমাদের অনেক সিনিয়র, এবং সে খুবই মজার, মানে আমি সেখানেও ভয় পাচ্ছিলাম আয় হায় এত বড় senior মানুষ এবং মানুষ। অনেক সিনিয়র যেহেতু, তো আমি কিভাবে কাজ করব And তার সে তো সাথে। আপনাকে কি বললো প্রথম দিন যাওয়ার পর বলেন? না, আমাকে বলতে যে আমাদের ডিরেক্টরকে বলতেছে যে এই বড় মেয়ে আমার সমান, মানে আমার সাথে যায় এমন কিছু নিও, ঠিক আছে। ভাইয়া বলতেছে সৈকত রেজা সেটার ডিরেক্টর ছিলেন, তো বলতে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমরা ওরকম দেখে বুঝে নিয়েছি, ঠিক আছে। তো সেটা আমি গেলাম, আসিফ ভাই আমাকে দেখলো ও তো আমার মেয়ের সমান। এবং তার সাথে আপনার রোমান্টিক সিন করতে হবে, এবং রোমান্টিক সিনের মধ্যে ভাইয়া আমাকে হাগ করবে এসে, এবং ভাইয়া এমন ভাবে স্পিডে আসতেছে, আমি আমার ডিরেক্টর দিকে জাস্ট এরকম করে তাকায় আছি, আমি ভাইয়া জোরে আসতেছে তাড়াতাড়ি কিভাবে, এবং দিছে আমি একদম হাসি, যে আমি জানতাম সে যেই ফোর্সে আসতেছে ধাপ করে এসে আমাকে জড়ায় ধরবে এবং আমি হেসে দিব। পুরো প্রিপারেশন ছিল যে আমি হাসবই, আমি জানি। ওকে, তাহলে টেক কতগুলো নিতে হয়েছে? না, এটা দুই থেকেই শেষ, যে পরেরটা একদম খিচ করে চুপ করে বসেছিলাম, আমি জানি যে একই কাজ করবে আসিফ ভাই এবং আমি হাসবো, আমাকে চুপ করে থাকতে হবে কিছু। আচ্ছা, এটা তো রিলিজ হয়ে গেছে অলরেডি, দর্শক এটা দেখতে পাবে। হ্যাঁ। ওকে, তারা এখনো দেখতে পাচ্ছে, তো দেখুক তারা কি দৌড়ে আসলো। হ্যাঁ, বাট আসিফ ভাই খুবই জোস একজন পার্সোনালিটি, খুবই ভালো একজন মানুষ, এবং খুবই কমফোর্টেবল থাকে না, যে একদম খুব সুন্দর করে, শুধু আমি যে কোয়ার্টিস্ট হিসেবে আমার জন্য না, একদম প্রোডাকশন থেকে শুরু করে প্রত্যেকের সে খোঁজ খবর নিচ্ছিল এবং খুব সুন্দর করে আচার ব্যবহার, মানে খুব ভালো লেগেছে তার সাথে আসলে কাজ করে। আচ্ছা, আপনার নাকি অদ্ভুত কিছু অভ্যেস আছে, অদ্ভুত কিছু ইচ্ছে আছে কোথাও দূরে চলে যাওয়ার? ইচ্ছেটা মানে কি এখনো আছে নাকি কোনো প্ল্যান আছে, প্ল্যান করে ফেলেছেন যে আমি চলে যাব দূরে কোথাও? না, এটা আমার এখনো আছে যে শুধু একটা ড্রেস পরবো, ব্যাগ নেব, টাকা রাখবো, ব্যাগের মধ্যে টাকা থাকতে হবে, খালি ঘুরবো। এবং ইচ্ছেটা হচ্ছে যে আমার মানচিত্রটা পুরোটা দেখার ইচ্ছে, যে মানচিত্রের প্রত্যেকটা শহর, প্রত্যেকটা জায়গা আমি ঘুরবো, দেন তারপরে আগে আমার নিজের দেশ দেখবো। ওয়াও, গ্রেট। আগে দেশ দেখবেন, তারপর দেশের বাইরে যাবেন। ওইটা আল্লাহ যদি চায় তাহলে যাব, তবে নিজের দেশকে আসলে দেখার খুবই ইচ্ছে। ওকে, এখন যদি একটু জানতে চাই যে স্বপ্ন নিয়ে মিডিয়াতে পা রাখা হয়েছিল, সেই মানে কোন স্বপ্ন নিয়ে মিডিয়াতে পা রেখেছিলেন, আর সেই স্বপ্নে আপনি কতটুকু এগিয়েছেন বলে আপনার মনে হয়? স্বপ্ন বলতে ওই যে জনি ভাই বললো না, যে যখন বৃষ্টি যখন স্বপ্ন দেখে, মানে আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু যেটা করছি সেটা নিয়েই দেখছি, যে আচ্ছা ঠিক আছে এটাতে যাতে ভালো করে আমার ছবিটা আসে। যখন আমি মডেলিং দিয়ে শুরু করি, যেহেতু চাইতাম যে আমার ফ্রন্ট পেজে বা বিলবোর্ড, তখন তো একটু বিলবোর্ড ছিল, বিলবোর্ডে আমার ছবিগুলো যাক। যখন বিলবোর্ড আসে, অ্যাক্টিং করছি, তখন মনে হচ্ছে আচ্ছা অনেকগুলো যাতে টিভিতে দেখায়, মানে একটার পর একটা কিন্তু আমাদের চাহিদা বাড়তে থাকে। তবে এখন যদি বলি যে এখন বৃষ্টির স্বপ্নটা কি, আমার স্বপ্ন একটাই, যে আমি যেহেতু অভিনয় করতে ভালোবাসি, অভিনয়টা করে যেতে চাই, তবে আমাকে সবার ভালো লাগবে না, কারণ আমার তো সবাইকে পছন্দ হয় না, তাই না? যে প্রত্যেকেরই জীবনে একটা সময় থাকে যে আমার কাউকে পছন্দ হচ্ছে, কাউকে পছন্দ হচ্ছে না, তো তেমন আমাকে সবার পছন্দ হবে তা তো না। তবে আমি মেনটেন করি যাতে
আমি সেটে থাকাকালীন বা আমি সেট থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যাতে আমাকে নিয়ে ভালো না বলুক, খারাপ যাতে খারাপ না যাতে না বলে, বলে। এবং আমি মারা যাওয়ার পর যাতে আমাকে মনে রাখে। ওকে, ঠিক এটা আছে। হচ্ছে স্বপ্ন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট একটা মেসেজ দিয়ে দেন, কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবসময় আপনারা আমার পাশে ছিলেন, পাশে থাকবেন, আর বেশি বেশি করে আমাদের বাংলা সিনেমা দেখবেন, বাংলাদেশের কাজ দেখবেন, নিজের ফ্যামিলিকে সময় দিবেন, কারণ একটা সময় আসে যে আমরা আমাদের পরিবারকে খুব কম সময় দেই। তো পর্যাপ্ত পরিমাণে নিজের ফ্যামিলিকে সময় দিবেন, কারণ আশেপাশে অনেক মানুষ থাকবে, যখন পরিবার হারায় যাবে তখন কিন্তু পরিবার থাকবে না। তার জন্য পরিবারকে সময় দিতে হবে, কারণ আপনার খুব খারাপ সময়টাতে তারা একমাত্র ভীমের মতন করে কাজ করে। আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ। আর এনটিভির জন্য বলার অবশ্যই আছে যে এনটিভি আমার খুব একটা কাছের প্ল্যাটফর্ম, আমার খুব পছন্দের একটা প্ল্যাটফর্ম। চাইবো ছোটবেলার থেকে, আমার ছোট থেকে যেহেতু এনটিভি আমার সাথে ছিল, আমি যত দূর মানে যেতে পারি ততদিন অবধি যাতে এনটিভি আমার সাথে থাকে। ওকে, ঠিক আছে। এবার আমিও আমার তরফ থেকে বলে নিই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এত রাতে এসেছেন, এতটা সময় দিয়েছেন, এত মজার মজার গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ কামিং ফর আপু। আমি এবার বিদায়টা নিয়ে নিই প্লিজ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নিতে হবে, যদিও মন চাইছে না, কিন্তু চলে যেতে হবে। কিন্তু কোনো সমস্যা নেই, আমরা পরের সপ্তাহে আবার ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভি দেখতে থাকবেন এবং বৃষ্টি আপুর কাজ আরো বেশি বেশি দেখতে থাকবেন। টাটা।